বেশ কয়েকদিন ধরে জঙ্গলে টানা বৃষ্টি হচ্ছিল। হায় 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 ঈশ্বর, জানি না কবে এই বৃষ্টি থামবে। পুরো ঘরে পানি উঠে শেষ হয়ে যাচ্ছে। ভাগ টুনি, তাড়াতাড়ি ভাগ, যদি আবার এই বাসাটা ভেঙে পড়ে। না না, আমি লুসিকে নিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হই। এরপর টুনি বাসা থেকে বেরিয়ে আসে, আর তার সাথে সাথে তার ছোট্ট ছানা লুসিও বাইরে বেরিয়ে আসে। আর তারপরেই টুনির বাসাটা ভেঙে মাটিতে পড়ে যায়। এখন তো তাদের যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। টুনি পাখি তার মেয়েদেরকে নিয়ে বৃষ্টির মাঝে এদিক ওদিক ঘুরতে থাকে। হায় 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 ঈশ্বর, এটা আমার উপর তুমি কি শাস্তি দিচ্ছ? আমি আমি এই বৃষ্টির মাঝে আমার মেয়েদেরকে নিয়ে আর কতক্ষণ উড়বো? কোথাও যদি একটু মাথা গোজার মতো ঠাঁই হতো তাহলে কতই না ভালো হতো। যদি আজ তোদের বাবা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। তাহলে আর আমাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হতো না। এভাবেই টুনি উড়তে থাকে, আর উড়তে উড়তে তার চোখ যায় গাছের নিচে থাকা একটি গোলাপের দিকে। মা, ও মা, দেখো দেখো, নিচে না একটা গোলাপ দেখা যাচ্ছে। কত বড় একটা গোলাপ! বাবারে বাবা, আমি বলি কি মা, এত বড় গোলাপটাতে আমরা বোধহয় আশ্রয় নিতে পারবো। চলো চলো মা, আমরা নিচে চলে যাই আর এই গোলাপ গাছটাতে আশ্রয় নেই। এরপর টুনি তার মেয়েদের নিয়ে সেই গোলাপের সামনে যায় আর বলতে থাকে, আরে আরে, এটা তো দেখছি গোলাপ ফুলের ঘর। এটাতে তো দরজা জানালা সবই আছে। এরপর টুনি তার মেয়েদেরকে নিয়ে সেই গোলাপ ঘরে ঢুকে পড়ে। মা লুসি, দেখে তো মনে হচ্ছে আমাদের আগে থেকে এই বাসায় কেউ থাকতো। এটা কোনো ব্যাপার না মা, ঘরে যেই থাকুক না কেন, আমরা এই ঘর ছেড়ে এখন কোথাও যাব না। ঠিক তখনই টুনির ছোট মেয়ে বলে, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। এই এই টুনটুন, তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো? এই বৃষ্টির মাঝে মা খাবার আনতে কোথায় যাবে বলতো? এত খাই খাই না করে চুপচাপ শুয়ে পড়তো, শুয়ে পড়। লুসি দিদি, কি বলবো তোমায়, আমার খুব খিদে পেয়েছে। খিদে যন্ত্রণায় আমার ঘুম আসবে না। মা, ও মা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। দয়া করে তোরা এবার থাম, এই বৃষ্টির মাঝে তোরা আর আমার মাথা খাস নেই। আমি কি করব সেটা ভেবে পাচ্ছি না, আর তোরা খাই খাই করছিস। মা লুসি, ওকে একটু পানি খাইয়ে দে, আর পানি খেয়ে তোমরা দু বোন শুয়ে পড়ো। এরপর লুসি তার ছোট বোন টুনটুনকে পানি খাওয়ায়, আর তারপর তারা দু বোন ঘুমিয়ে পড়ে। যাক, আমার দুটো ছানাই তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমি তো ঘুমোতে পারবো না। আমাকে রাত জেগে হলেও আমার ছানাদের পাহারা দিতে হবে, ওদের যে রক্ষা করতে হবে। এই বৃষ্টির মাঝে যদি আবার কোনো জীবজন্তু আমার ছানাদের কোনো ক্ষতি করে ফেলে তখন? রাত জেগে টুনি তার মেয়েদের পাহারা দেয়। সকাল হতে না হতেই টুনি সেই ঘরে থাকা কালু কাকের আওয়াজ শুনতে পায়। এই কে কে রে আমার ঘরের ভেতরে? জলদি বাইরে বেরিয়ে আয়, আমি তোর বাইরে ভিজছি। কালু কাকের ডাক শুনে টুনি দরজা খুলে দেয়, আর তখন কালু বলে, এই পাখি, এই এটা আমার ঘর, এখান থেকে বের হ, বের হ বলছি। না, আমি এই ঘর থেকে কোথাও যাব না। যখন আমি এই ঘরে এসেছিলাম তখন এই ঘরে কেউ ছিল না। আরে আরে, আমি তো কালকে খাবার খুঁজতে গিয়েছিলাম, আর তখনই অনেক জোরে বৃষ্টি পড়ছিল, আর তার জন্যই তো আমি আর বাড়িতে ফিরতে পারিনি। আমি সত্যি বলছি, এটা আমারই ঘর। এখন চলো চলো, এই ঘর থেকে সবাই বের হও। আঙ্কেল আঙ্কেল, ও আঙ্কেল, দয়া করে আমাদের এখান থেকে বের করে দেবেন না। আমরা এত ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাব বলুন তো? আমাদের একটা ছোট্ট বাসা ছিল, জানেন তো? ওই ছোট্ট বাসাটাও না এই ঝড়ে ভেঙে পড়ে গেছে। ওহো, যেমন মা তেমনি তার মেয়ে। মূর্খ পাখি কোথাকার, বলেছি না এটা আমার ঘর, আর আমি তোমাদের কাউকে এই বাসায় থাকতে দেব না। বের হও, বের হও তোমরা। কালু ভাই, আমি তোমার কাছে মিনতি করছি, দয়া করে আমাকে আর আমার মেয়েদের এই বাড়ি থেকে বের করে দিও না। বিশ্বাস করো, বৃষ্টি থেমে গেলে আমরা এখান থেকে চলে যাব। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়, আর তখন টুনি তার ছানা দুটোকে নিয়ে চলে যেতে ধরে। ঠিক তখনই কালু পেছন থেকে ডেকে বলে,
দাঁড়াও টুনি দাঁড়াও, তোমাদের কোথাও যেতে হবে না। তোমার ভাই থাকতে তোমাকে এখান থেকে যেতে হবে না। আর তাছাড়া তোমরা আজ থেকে এখানেই থাকবে। এই জঙ্গলের এমন কারো কোনো সাহস নেই যে এখানে এসে তোমাদেরকে বের করে দেবে। এই নাও, আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি। এটা তুমি নিজেও খাও আর তোমার ছানাদেরও খাইয়ে দাও। কালু কাক টুনিকে নিজের বোন বানিয়ে নেয়, আর তারপর থেকে তারা সবাই সেই গোলাপ ঘরে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। সাহারা নামের এক জঙ্গলে টুনি তার একমাত্র মেয়ে টুনটুনের সাথে বসবাস করত। বর্ষাকাল চলে এসেছিল। একদিন টুনি তার ঘর মেরামত করছিল, ঠিক এমন সময় জোরে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। আরে আরে এ কি হয়ে গেল? আমি এখনো ঠিক মতো ঘরটাই সারাতে পারলাম না, আর তাতে কিনা এমন বৃষ্টি শুরু হলো। আরে মা টুনটুন, তুই বাইরে কেন? তাড়াতাড়ি ঘরে যা, নয়তো তুই ভিজে যাবি মা। আর তুই ভিজে গেলে আবার তোর জ্বর চলে আসবে। এরপর টুনটুন ঘরে চলে যায় আর ঘরের এক কোনায় গিয়ে বসে পড়ে। এভাবেই কেটে যায় বেশ কয়েক ঘন্টা, কিন্তু কিছুতেই বৃষ্টি থামছিল না। মা, ও মা, তুমিও ঘরের ভেতরে চলে আসো, নয়তো এভাবে ভিজলে তোমারও তো জ্বর আসবে বলো। তাছাড়া এত বৃষ্টিতে তো ডক্টরও খুঁজে পাবো না। এভাবেই কেটে গেল আরো দুদিন, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধই ছিল না। মা টুনটুন, তুই এখানেই বসে থাক, আমি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করছি। জানি না আর কতদিন এভাবে বৃষ্টি আসবে। তোরও নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, তাই না রে মা? কিন্তু মা, বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তুমি কিভাবে বাইরে যাবে বলো তো? তুই আমার জন্য কোনো চিন্তা করিস না মা, খাবার খুঁজতে তো যেতেই হবে বল। আমি আমি বেশি দূর যাব না রে, আমি জঙ্গলের পাশের দোকান থেকে খাবার নিয়ে চলে আসবো রে। এই বলে টুনি খাবার আনতে চলে যায়। আরে বাপরে, এখানে তো চারপাশে পানি দিয়ে কেমন ভরে গেছে। এভাবেই টুনি পৌঁছে যায় সুন্দর কাকের দোকানে, আর দোকানের বাইরে সুন্দর কাকা বসেছিল, কিন্তু সে মন খারাপ করে বসেছিল। আর তাই দেখে টুনি বলতে থাকে, সুন্দর কাকা, ও সুন্দর কাকা, আমাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দাও তো, বাইরে যে অনেক বৃষ্টি। টুনটুনটা যে ঘরে একলা আছে। তুই দেখতে পাচ্ছিস না আমার দোকানটা খালি পড়ে আছে? আমার সব খাবার দাবার পানি দোকানের সব জিনিসপত্র যে পানিতে ভেসে গেছে রে। যেটুকু খাবার বেঁচেছে সেটুকু আমি আমার খাওয়ার জন্য রেখে দিয়েছি। এসব কথা শুনে টুনি তার বাসায় ফিরে যায়। মা, ও মা, আমার ক্ষুধার জ্বালায় পেট খুব ব্যথা করছে। আমি আমি আর সহ্য করতে পারছি না। মা, ও মা, আমাকে দয়া করে তুমি খাবার দাও না মা। ঘরে যা আছে আমাকে তাই দাও, আমি তাই খাবো মা। হে ঈশ্বর, আমি যে আমার মেয়ের এমন কান্না আর সহ্য করতে পারছি না। আমি আমার মেয়েকে এই বৃষ্টির মধ্যে কোথা থেকে খাবার এনে দেবো? ঈশ্বর, হে ঈশ্বর, তুমি একটু দেখো ঈশ্বর, সাহায্য করো আমাদের। টুনি যখন এসব কথা বলছিল তখন তার বাসার বাইরে তোতা এসেছিল। আরে আরে টনি, এই নে, আমি তোর জন্য ভুট্টা নিয়ে এসেছি, তুই মামে ভুট্টা খেয়ে নে। আরে বোন, এত বৃষ্টির মাঝে তুমি আমার জন্য এই ভুট্টাগুলো কোথা থেকে নিয়ে এসেছো? আরে টনি, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না রে, আমি জানি এই সময় তোর ঘরে কোনো খাবার বাড়ি কিচ্ছু থাকবে না। আর তাই তো আমি আমার ক্ষেত থেকে এই ভুট্টাগুলো তোর জন্য নিয়ে এসেছি। তোমায় অনেক অনেক ধন্যবাদ বোন, যে তুমি আমাদের জন্য এতটা ভেবেছো। এরপর দুই মামে তোতার আনা ভুট্টাগুলো মজা করে খেয়ে নেয়। হঠাৎই রাতে টুনিদের বাসাটা ভেঙে যায় আর দুই মামে পানিতে পড়ে যায় আর ভাসতে থাকে। বাঁচাও, বাঁচাও, ইয়াচু বাঁচাও, নয়তো আমার মা বেঁচে ডুবে যাবো। ইয়াচু, বাঁচাও আমাদের, বাঁচাও। এমন চিৎকার চেঁচামেচি শুনে টুনির প্রতিবেশী সেখানে চলে আসে আর টুনি এবং তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তারপর টুনির প্রতিবেশী তাদের বাড়িতে নিয়ে আসে। তোমাকে আর কি বলবো চম্পা বোন, আসলে আমি আমার ঘরের মেরামত সঠিক সময়ে করতে পারিনি। আর তাই তো এই বর্ষাকালে আমার ঘরটা ভেঙে গেছে। যদি আজ তুমি আমাকে সঠিক সময় না বাঁচাতে, তাহলে আমি হয়তো আবার ভিটাকে নিয়ে জলে ডুবে মারা যেতাম। এভাবে বলো না টুনি বোন, উপরওয়ালার ইচ্ছেতেই তো তোমরা বেঁচে আছো বলো। আমি তো ঘরেই কাজ করছিলাম, আর কাজ করতে করতে তোমাদের এমন চেঁচামেচি শব্দ শুনতে পাই, আর গিয়ে দেখি
তোমরা পানিতে পড়ে আছো, তবে তোমরা এখানে বিশ্রাম করো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এরপর চম্পা কাক টুনি এবং টুনটুনকে চা করে দেয়। কিছুক্ষণ পরই চম্পা কাকের বউ একটা ডিম দেয়। এদিকে বৃষ্টি থামার তো কোনো নামগন্ধই ছিল না। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আর একটা সময় বন্যার পানি চম্পা কাকের বাসায় উঠে পড়ে, আর চম্পা কাকের বউয়ের ডিমটি পানিতে ভাসতে থাকে। মা, ও মা, তাড়াতাড়ি উঠুন, দেখুন মা, দেখুন, আমার ডিমটি পানিতে ভেসে গেছে। আরে আরে বৌমা, তুমি এসব কি বলছো কি? তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার ডিমটি নিয়ে আসছি। চম্পা বোন, তাড়াতাড়ি চলো, ডিমটি হয়তো এতক্ষণে বেশি দূর ভেসে যেতে পারেনি। এরপর টুনি এবং চম্পা কাক ডিমটি খোঁজার জন্য বাইরে যায়। ডিমটি ভেসে বেশি দূর যেতে পারেনি। তারা দুজনে ডিমটিকে দেখতে পায়। টুনি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিমটি নিয়ে বাসায় ফিরে আসে। এই নে বুলবুল বৌমা, তোর ডিম। নিজের ডিমকে সুরক্ষিত দেখে বুলবুল পাখি অনেক খুশি হয়ে যায়। কিছুদিনের মধ্যে বৃষ্টি থেমে যায়। তারপর টুনি নিজের জন্য ভালো একটা বাসা বানিয়ে নেয়। এরপর টুনি সেই বাড়িতে টুনটুনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে। আমরা সবাই তাদের বিপদে একে অপরকে সাহায্য করব, তাহলে তারাও আমাদের বিপদে আমাদের সাহায্য করবে। রূপপুর জঙ্গলে এক টোনা আর টুনি বাস করত। টোনা কোনো রকমে দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। একদিন টুনি তার বাবার বাড়ি থেকে একটি আমের চারা নিয়ে আসে। টোনা, এই চারাটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি ভাবছি এই চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে এর অনেক যত্ন করব। তোমার যা ভালো মনে হয় টুনি, তুমি তাই করো। তুমি তো জানোই তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি তার আমের চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে দেয়। এরপর থেকে সারা দিন টুনি ওই আম গাছটির যত্ন করতে থাকে। এভাবেই এক দু একটা করে দিন পার হতে থাকে। আর ছোট্ট আম গাছটাও দিন দিন বড় হতে থাকে। আম গাছ, তুই একটা করে দিন পাড়ি দিয়ে বড় হচ্ছিস, আর আমি যেন তোর মাঝে আমার নতুন প্রাণ দেখতে পাচ্ছি। তখনই টোনা বাড়িতে ফিরে আসে। আর টুনিকে একা একা কথা বলতে দেখে টোনা বলে, কি গো টুনি, এখানে একা একা কি বিড়বিড় করছো? টুতে টুতে ধরলো নাকি তোমাকে? না গো, তা নয়, দেখোই না এই আম গাছটা যত বড় হচ্ছে আমি আমার মনের ভিতর ততই প্রশান্তি পাচ্ছি। মনে হচ্ছে এই আম গাছের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, তাহলে এই আম গাছই তোমার মাথা খেয়েছে। আচ্ছা, ওসব এখন বাদ দাও তো, আমাকে জলদি খেতে দাও, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি টোনাকে খেতে দেয়। এরপর খাওয়া শেষে টোনা নিজের কাজে চলে যায়। তারপর টুনি আবার তার আম গাছের কাছে যায়। ও আম গাছ, কেমন আছো তুমি? তোমার মনটা বুঝি খুব খারাপ? টুনির কথা শেষ হতে না হতেই আম গাছটি কথা বলে ওঠে। হ্যাঁ গো, আমার মন খারাপ। ও মা, তুমি কথা বলতে পারো? তা তোমার মনটা কেন খারাপ গো? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমার মন খারাপ কেন শুনবে? শোনো তবে। তোমার মা যখন বেঁচে ছিল তখন বীজ হিসেবে আমাকে ঘরের পাশে রোপণ করেছিল, কিন্তু অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে আমি বীজ থেকে বেড়ে উঠতে পারিনি। কিন্তু তোমার মা মারা যাবার পর আমি ধীরে ধীরে বড় হতে থাকি। তোমার মা আমাকে রোপণ করে বলেছিল, আমি তো আমার মেয়েটিকে কিচ্ছু দিতে পারিনি, আমি এই আম গাছটা আমার ছোট্ট মেয়েটাকে দিব। এত কথা লুকিয়েছিল আম গাছ তোমার কাছে। জানো তো, তোমাকে যখন প্রথম তুলে নিয়ে এলাম তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। তুমি আমার মায়ের হাতে স্মৃতি বলে হয়তো এমনটা লেগেছিল। হ্যাঁ গো মা, আমি তোমার কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু আমার অনেক যত্ন করবে, আমাকে একদম দূরে ঠেলে দিবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার মায়ের হাতে স্মৃতি হওয়ার কারণে আমি তোমাকে এখন থেকে গাছমা বলেই থাকবো। তুমি কি তাতে রাগ করবে?
রাগ করবো কেন পাগলি মেয়ে? তুমি আমাকে মা বলে ডাকলে আমি অনেক খুশি হব জানো। এরপর থেকে টুনি আম গাছকে গাছমাতা বলেই ডাকতে থাকে। ওদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায় আর ছোট্ট আম গাছ অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছ ফুল দেয় আর ফুল থেকে অনেকগুলো ফল হয়। আর এত ফল হয় যে সেগুলো টুনি আর টুনা বিক্রি করে অনেক টাকা লাভ করে। তবুও টনি, তোমার এই আম গাছটা তো দেখছি আমাদের ভাগ্যের সহায়, আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। হ্যাঁ গো, ভাবছি যতগুলো টাকা জমিয়েছে সেগুলো দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে টুনি, তাই হবে। এরপর টোনা আর টনি তাদের জমানো টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। এদিকে গাছে টুকিটাকি যেগুলো আম আছে সেগুলো বিক্রি করে তাদের সংসার চালায়। এত তাড়াতাড়ি বড়লোক হওয়াতে বিষয়টা কালু কাকের নজরে পড়ে। আর কালু মনে মনে ভাবে, এই টোনা আম বিক্রি করে এত তাড়াতাড়ি এত বড়লোক হয়ে গেল। ইস, আমার যদি এমন একটা আম গাছ থাকতো তাহলে আমিও অনেক বড়লোক হয়ে যেতাম। কালু এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দেয়। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আম গাছ দিন দিন বৃদ্ধ হয়ে যায় ও আম দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। গাছমা, তোমার তো অনেক বয়স হয়েছে, তাই তোমার দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না গো? না পাগলি মেয়ে, আমার দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট হয় না। শুধু এটা ভেবেই কষ্ট হয় যে তোমাদের আমি আর আম দিতে পারবো না, আর তোমরা আম বিক্রিও করতে পারবে না। তোমরা গরিব হয়েই থাকবে, এজন্য খুব কষ্ট হয়। এতে আমার কোনো দুঃখ নেই গাছমাতা, তুমি শুধু বেঁচে থাকো, আমি তাতেই অনেক খুশি। টুনি আর গাছ এভাবেই গল্প করছিল। এদিকে কালুর মাথায় এক শয়তানি বুদ্ধি চলে আসে। আমি যদি এই টুনির আম গাছটিকে মেরে কেটে অল্প দামে কাঠগুলো কিনে নিতে পারি, এরপর সেগুলো বেশি দামে বিক্রি করি, তাহলে আমার অনেক টাকা লাভ হবে। এর জন্য আমাকে টোনার মাথাটা খেতে হবে। টোনার মাথায় এমন কুবুদ্ধি দেব না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কালু টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে বলে, আরে টোনা দাদা, শুনলাম তোমাদের আম গাছটা নাকি বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আম দিতে পারছে না। আমি বলি কি, তুমি গাছটাকে কেটে বিক্রি করে দাও, আর বিক্রি করলে কাঠের জন্য বেশ টাকা পাবে। আর এভাবে বৃদ্ধ আম গাছটাকে ফেলে কি লাভ বলো? কোনো তো লাভ হচ্ছে না, ও তো কোনোদিন আমও দিতে পারবে না, বেকার বেকার জায়গাটা দখল করে রাখছে। এর থেকে তুমি ওই গাছটাকে বেচে দিলে কাঠগুলোর জন্য অন্তত কিছু টাকা পেতে পারো। এটা তুমি ঠিক কথা বলেছ কালু দাদা, আমি আজকেই বাড়িতে গিয়ে গাছটাকে কেটে ফেলবো। এই বলে টোনা বাড়িতে ফিরে যায়। টোনা টুনিকে বলে, টুনি, আমাদের বৃদ্ধ আম গাছটাকে কেটে ফেলি। এখন এটা তো আমাদের কোনো কাজেই আসছে না, তাই না? শুধু শুধু গাছটাকে রেখে আর কি করি বলো? না না টোনা, এটা কখনো নয়, আমি এই বৃদ্ধ আম গাছটাকে কখনোই কাটতে পারবো না। তুমি কাটবে না তাতে কি হয়েছে, আমি ওকে কেটেই ছাড়বো। টোনা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? একটা কথা শান্তভাবে শোনো, আমরা গাছটাকে কাটতে পারি না টোনা। ও যখন তরুণ ছিল ওর আম বিক্রি করে আমরা কত লাভবান হয়েছি বলো। আজ ওর উপকারের কথা আমরা ভুলে যাব টোনা? আমরা যখন আম গাছ বৃদ্ধ হয়েছে বলে কাটতে চাচ্ছি, তেমনি আমরাও তো একদিন বৃদ্ধ হব। সেই দিনকে আমাদের সন্তানেরা আমাদের ফেলে দেবে বলো? আমরা তো তখন ছেলে মেয়েদের কাজে আসবো না, তাহলে কেন তুমি গাছটাকে কাটতে যাচ্ছ বলো? ও বৃদ্ধ হয়েছে বলে কি আমরা ওর সব দায় ছেড়ে ফেলে দিব? একদিন যে সে আমাদের কত উপকার করেছে সে সবকিছু কি ভুলে যাবো টোনা? টুনির এমন কথা শুনে টোনার মন গলে যায়। টোনা আর তেমন কিছু বলে না। তখন আম গাছ টুনি আর টোনাকে ডাকে। এরপর তারা আম গাছের কাছে যায়। এরপর গাছ ওদের বলে, এই দেখো, আমার বীজ পড়ে এখানে নতুন চারা গজিয়েছে। এই চারা দিয়ে তোমরা আবারও তোমাদের ভাগ্য ফেরাতে পারো।
হ্যাঁ গাছমা, তুমি একদম ঠিক বলেছ। আমরা তোমার এই ছোট্ট চারা গাছের অনেক যত্ন করব, আর একে আমরা বড় করে তুলব। এরপর থেকে টোনাটুনি নতুন ছোট্ট চারা গাছের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে ছোট্ট আম গাছটা অনেক বড় হয়, আর সেই নতুন ছোট্ট আম গাছটার আম বিক্রি করে টোনা আর টুনি তাদের সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।